দেখুন, এই সরকারি কোন আইনের মাধ্যমে আছে? সরকার কি জনগণের মাধ্যমে নির্বাচিত? সংবিধানের কোন ধারায়? কিসের ভিত্তিতে আছে এই সরকার? কিসের সরকার? তো এই সরকার আজও কালো বাংলাদেশে এই সরকার অবৈধ সরকার, বেআইনি সরকার হিসেবে কিন্তু স্বীকৃত হবে। এবং বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের নিষিদ্ধ হওয়ার ঘটনাও কিন্তু নতুন নয়। আপনি জানবেন যে মুক্তিযুদ্ধের প্রারম্ভে ৭১ সালের ২৬শে মার্চের যখন সামরিক স্বৈরশাসক ইয়াহিয়া বক্তব্য দিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগকে কিন্তু নিষিদ্ধ করেছে। ইয়াহিয়া ছাত্রলীগকে নিষিদ্ধ করে কি দমাতে পেরেছে? বরং ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করেছে, আমরা নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। ছাত্রলীগ আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করেছে, আমরা বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছি। তো আজকে এই দখলদার ফ্যাসিস্ট ইউনূস ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, আমরা বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেবো, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করব এবং বাংলাদেশের জনগণের অধিকার আমরা জনগণের কাছে সুনিশ্চিত করব। এবং ছাত্রলীগের নেতাকর্মীদের যতই তারা বাধা দিক, যতই তারা বাধা বিপত্তি ছড়াবে, বাংলাদেশ ছাত্রলীগ শক্তিশালীভাবে ফিরে আসবে। যতই তারা আমাদের উপর আঘাত করবে, আমাদের ঐক্য আরো দৃঢ় হবে। এবং এটি আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের ছাত্র রাজনীতি থাকবে, বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্র সমাজকে নেতৃত্ব প্রদান করবে এবং এক ধরনের প্রতিযোগিতামূলক ইতিবাচক ছাত্র রাজনীতি বাংলাদেশে আমরা সুনিশ্চিত করবো এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সত্য প্রতিষ্ঠা করা, গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা করা। বাংলাদেশ ছাত্রলীগ এই প্রতিজ্ঞা আমরা করেছি, এই প্রতিজ্ঞা আমরা রাখবো এবং যে কোনো মূল্যে আমরা আমাদের সংগ্রামকে অব্যাহত রাখবো। আত্মগোপনের প্রয়োজন নেই, আমাদের তো আর ছদ্মবেশ ধারণ করার প্রয়োজন নেই, আমাদের তো আর অন্য সংগঠনে থাকার প্রয়োজন নেই। আমরা যা করব প্রকাশ্যেই করব, ঘোষণা দিয়ে করব। আমাদের কার্যক্রম বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল পেজ থেকে সরাসরি ঘোষণা করা হচ্ছে। আমাদের কমিটি উন্মুক্ত রয়েছে, কারণ আমাদের সেই সৎ সাহস রয়েছে। আমাদের ভুল ত্রুটি থাকলে, আমাদের সীমাবদ্ধতা থাকলে, আমাদের কেউ অন্যায় অবিচার করলে অবশ্যই যথোপযুক্ত ব্যবস্থা আমরা গ্রহণ করব। ভুল ত্রুটি থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। কিন্তু আমরা কখনো তারা আমাদেরকে নিষিদ্ধ বলবে কিংবা তারা যখন নিজেদের প্রকাশ্য ছিল অথচ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মতো কার্যক্রম পরিচালনা করেছিল, বাংলাদেশ ছাত্রলীগ একটা মুহূর্তের জন্য নিষিদ্ধ সংগঠনের মতো গোপন কার্যক্রম চালাবে না। বাংলাদেশ ছাত্রলীগ একটা মুহূর্তের জন্য ছদ্মবেশে রাজনীতি করবে না। ঘোষণা দিয়ে বলবো এই সরকার দখলদার, ঘোষণা দিয়ে বলবো বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবো, ঘোষণা দিয়ে আমরা প্রকাশ্যেই বলবো যে ধরনের অন্যায় অবিচার হচ্ছে সমস্ত কিছুর আইনানুগ বিচারের ব্যবস্থা বাংলাদেশের মাটিতে আমরা সুনিশ্চিত করবো। এবং ছাত্রলীগের কর্মীরা আজকে দেখুন, ছাত্রলীগের নেতা কর্মীদেরকে মামলা নেই, তারা ধরে ধরে নিয়ে পুলিশে দিয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, ঘোষণা দিয়ে তারা সেটি করছে, পিটিয়ে মারছে, থানায় দিচ্ছে, জামিন হচ্ছে না। ছাত্রলীগের নেতাকর্মীদেরকে শত শত এই ছাত্রদল শিবিরের মব তৈরি করে সহিংসতার ঘটনা ঘটা হচ্ছে। ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে, জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিচ্ছে। তারা আমাদের উপর আক্রমণ পরিচালনা করছে। ছাত্রলীগের কর্মীরা বীর দর্পে বলছে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। গোটা বাংলাদেশের দেয়ালে দেয়ালে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরাই জয় বাংলা ক্যাম্পেইন করেছে, জয় বাংলা লিখে দিয়েছে, শেখ হাসিনাতে আস্থা লিখে দিয়েছে, হটাও ইউনূস বাঁচাও দেশ লিখেছে। এবং বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা এটি অব্যাহত রাখবে। আমাদের দলের প্রয়োজন নয়, আমাদের সংগঠন, আমাদের নিজস্ব প্রয়োজন সেটি নয়। আমরা মনে করি যে বাংলাদেশে রাজনীতি থাকবে, বাংলাদেশে গণতন্ত্র থাকবে, বাংলাদেশে এক ধরনের প্রতিযোগিতামূলক রাজনীতি থাকবে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের অঙ্গীকার থাকবে, বাংলাদেশে এক ধরনের সমতা ভিত্তিক বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা থাকবে এবং সেই জায়গায় সবার অধিকারে যেন বাস্তবায়িত হয়। বাংলাদেশ ছাত্রলীগ সেই লক্ষ্যে ভবিষ্যতে কাজ করবে। এবং আজকে দেখুন যে তারা শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার বিষয়টি যদি আপনি দেখেন, যে তারা স্লোগান দিয়েছে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তারাই কিন্তু ধানমন্ডি ৩২ নম্বর গুড়িয়ে দিয়েছে। তারা বলছে কোটা না মেধা, উল্টো তারাই কিন্তু কোটার ভিত্তিতে গোটা বাংলাদেশে তারা নিয়োগ দিয়েছে। তারা বলেছে চাকরিতে কর্মসংস্থান চাই। শেখ হাসিনা সরকার সরকারি বেসরকারি খাতে কর্মসংস্থান নিশ্চিত করেছিল। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হিসেবে আমি বলতে পারি না একটি উদাহরণও, বরং শুধু আমি কেন আরো কারো কোনো উদাহরণ আছে কিনা যে আমার সুপারিশে কারো চাকরি হয়েছে। আমি কখনো পিএসসি মেম্বারকে বলতে পেরেছি, শিক্ষককে অনুরোধ করতে পেরেছি যে এই চাকরিটা দেন। আমরা কখনো সেটি করিনি, কারণ সেই রাজনীতি আমরা বিশ্বাস করি না। মেধাভিত্তিক কর্মসংস্থানে আমরা চেয়েছি, অথচ আজকে বাংলাদেশে হচ্ছে কি? সরকারি চাকরির কোনো বাস্তবতা আছে? বাংলাদেশে কর্মসংস্থানের কোনো সুযোগ আছে? তো শিক্ষার্থীদেরকে ডাকা হয়েছে বঙ্গবন্ধুর নামে, কিন্তু আজকে তারা করছে ধানমন্ডি ৩২ আক্রমণ। শিক্ষার্থীদেরকে ডাকা হয়েছে মেধার কথা বলে, অথচ আজকে কিন্তু গোটা দেশব্যাপী কোটায় নিয়োগ প্রদান করা হচ্ছে। শিক্ষার্থীদের ডাকা হয়েছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে, ক্যাম্পাসে রাজনীতি থাকবে না, অথচ যারা মুখে মুখে এসব কথা বলেছে তারাই কিন্তু আজকে সেই সব নিষিদ্ধ রাজনীতির হর্তাকর্তারাই কিন্তু আজকে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে তারা জোরপূর্বক দখল করে দৌর্দণ্ড প্রতাপে কর্মকাণ্ড পরিচালনা করছে। তো তারা প্রতারণা রাজনীতি কারা করছে, হত্যা সহিংসতা রাজনীতি কারা করছে? তারাই তো করেছে। তো এটি, এবং তারা মনে করছে তারা বিজয়ী। আমি সুস্পষ্ট হয়ে বলতে চাই, তারা বিজয়ী নয়। মহান মুক্তিযুদ্ধের সময়ে ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর সহযোগিতায় এই রাজাকার আলবদর শামসরাও কিন্তু দৌর্দণ্ড প্রতাপ দেখিয়েছে, পেটোয়া বাহিনীর মতো বাংলাদেশের মানুষের উপর জুলুম করেছে এবং তারা ভেবেছে তারা বিজয়ী। তারা কিন্তু বিজয়ী হয়নি, তারা শেষ পর্যন্ত পরাজিতই থেকেছে। এবং যারা মুক্তিকামী, যারা লড়াই করেছে, তারাই কিন্তু বাংলাদেশের মানুষের কাছে বীর হিসেবে আখ্যায়িত হয়েছে। বঙ্গবন্ধুর খুনিরা
বঙ্গভবন দখল করে রিভলভার দিয়ে দেশ পরিচালনা করেছে, তারা নিজেদেরকে জাতীয় বীর ঘোষণা করেছে। এই আগস্ট শুধু নয়, সেই আগস্টকেও তারা বিপ্লব ঘোষণা করেছিল। শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর খুনিরা বঙ্গবন্ধুর খুনিই থেকেছে বাংলাদেশের মানুষের কাছে, এবং বাংলাদেশের ছাত্রলীগের কর্মীরা দোর্দণ্ড প্রতাপে ঘুরে দাঁড়িয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা মানুষের অধিকারের জন্য কাজ করেছে। এবং এবারও যারা মনে করছে যে এই 11 মাসই বাংলাদেশের পলিটিক্যাল ক্যালেন্ডার, তাদেরকে আমরা মনে করি দিয়ে যে বাংলাদেশের পলিটিক্যাল ক্যালেন্ডার শেষ হয়নি। বাংলাদেশের পলিটিক্যাল ক্যালেন্ডার নতুন করে লেখা হবে। 11 মাসই শেষ নয়, আরো অনেক ইতিহাস বাংলাদেশে তৈরি হবে, এবং সেই ইতিহাসের অপেক্ষায় সবাই যেন থাকে। অস্থিতিশীলতা তৈরি করেই কিন্তু তারা ক্ষমতায় এসেছে, এবং একটা দায়িত্বশীল রাজনীতির এই যে কৌশল, এই কৌশল থেকে তারা তাদের নিজস্ব স্বার্থ হাসিল করেছে সন্ত্রাস, সহিংসতা এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মাধ্যমে। 11 মাস অতিক্রান্ত হয়েছে এবং আমাদেরকে তারা ফ্যাসিস্ট বলছে, স্বৈরতন্ত্র বলছে, অথচ তারা কিন্তু নিষিদ্ধ করেছে আওয়ামী লীগকে। তারা কিন্তু ঘোষণা দিয়ে আইন করে বলছে যে আওয়ামী লীগের পক্ষে আপনি ক্যাম্পেইন করতে পারবেন না, পত্রিকায় লিখতে পারবেন না, সেটি আপনার অপরাধ। মিছিল করাকে বলা হচ্ছে, মিছিল করলেই বলা হচ্ছে তাকে ধরা হবে। তো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কবে বা আমরা এটি আমরা কবেই বা দেখেছি যখন এই ধরনের পরিবেশ তৈরি করা হয়েছে? বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু আমরা কোনো অবস্থাতে আমরা লড়াই করব, আত্মত্যাগ করব, সংগ্রাম করব, জীবন আমাদের কেড়ে নিতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষের জন্য নতুন জীবন আমরা তৈরি করেই ছাড়বো। এবং অস্থিতিশীলতা, সহিংসতা, সন্ত্রাস, এটিকে আমরা রাজনৈতিক কৌশল মনে করি না। এসব কৌশল করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া যায়, নিজেদেরকে স্বঘোষিত উপদেষ্টা, বিপ্লবের নায়ক হিসেবে ঘোষণা করা যায়। আমরা এসবে থোড়াই কেয়ার করি। আমরা আমাদের শান্তির শক্তিতে, সংগঠনের শক্তিতে, ঘুরে দাঁড়ানোর শক্তিতে, মানুষের সমর্থন অর্জন করার শক্তিতে, ত্যাগের শক্তিতে আমরা বিশ্বাস করি। আপনি দেখবেন যে গোটা বাংলাদেশে আপনি যদি এই ক্ষয়ক্ষতির পরিমাপটা করেন, এই বাংলাদেশের 18 কোটি মানুষ, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে শতাধিক করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে সবকিছু। নিজের বাড়িতে কিন্তু কারো থাকার পর্যন্ত কোনো সুযোগ নেই। গোটা দেশব্যাপী এই হচ্ছে কিন্তু বাস্তবতাটা। কিন্তু এর পরেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ কি করার চেষ্টা করছে আপনি দেখুন। আমরা কি করার চেষ্টা করছি? আমরা মিছিল করার চেষ্টা করছি, আমরা লিফলেট দেওয়ার চেষ্টা করছি, আমরা দেয়াল লিখন করার চেষ্টা করছি, আমরা জনগণকে সংগঠিত হওয়ার চেষ্টা করছি, আমরা সমালোচনা করছি এটির মাধ্যমে। কারণ আমরা বিশ্বাস করি আমাদের লড়াইয়ের অনুপ্রেরণা কি? আমাদের লড়াইয়ের অনুপ্রেরণা তো 69-এর গণঅভ্যুত্থান। আমাদের ছাত্রলীগ কখনোই নিষিদ্ধ নয়, বরং মানুষই তো এই চরম দুঃসময়, এই সংকটকালীন সময়ে, এই অন্ধকারের সময় মানুষই তো আমাদেরকে আশ্রয় দিচ্ছে, মানুষই তো আমাদেরকে পাশে দাঁড়াচ্ছে, মানুষই তো আমাদের পক্ষে ঘুরে দাঁড়াচ্ছে, কথা বলছে। তারা দেশব্যাপী এক ধরনের ভয়ের রাজনীতি, ত্রাসের রাজত্ব কায়েম করেছে। মানুষই তো আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে এক ধরনের ভ্যানগার্ড হয়ে দাঁড়িয়েছে, তারাই তো চেষ্টা করছে। এবং ছাত্রলীগের অবস্থা যদি দেখেন আপনি, হাজী দানেশ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেখবেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে দেখবেন, ছাত্রলীগের নেতাকর্মীদেরকে পরীক্ষা দিতে দিচ্ছিল না এই ধরনের সহিংসতা, মবের পরিবেশ তৈরি করে ছাত্রদল, ছাত্র শিবির সহ, অপরাপর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অনেকেই সেটি করেছে। শিক্ষার্থীরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, প্রতিরোধ করার চেষ্টা করছে। বরিশাল বিশ্ববিদ্যালয় আমাদের নেতাকর্মীদেরকে ক্লাস করতে দিচ্ছিল না, শিক্ষার্থীরা কিন্তু প্রতিবাদ করেছে। এখনো আমাদের কিন্তু প্রত্যেক মুহূর্তে সাধারণ শিক্ষার্থী, তারা হয়তো কোনো রাজনীতি করে না, হয়তো আমাদের সংগঠনও করবে না, কিন্তু আমাদের ছেলেমেয়েরা, আমাদের সংগঠনের কর্মীরা যেন ক্লাস করতে পারে, সেজন্য তাদের জায়গা থেকে তারা সবসময় কিন্তু চেষ্টা করে কোনো ধরনের, তারা যখন দেখে যে এই যারা মব করে, যারা সন্ত্রাস সহিংসতার আশ্রয় নেয়, তারা ছাত্রলীগের নেতাকর্মীদের উপর আক্রমণ করার চেষ্টা করছে, শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে মেসেজ দেয়, আমাদেরকে সতর্ক থাকার জন্য বলে, তাদের যে সংবেদনশীলতা সেটি আমাদের কাছে তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করে। এবং গোটা দেশব্যাপী যখন দেখবেন যে যখন স্লোগান হচ্ছে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, যখন স্লোগান হচ্ছে হটাও ইউনূস বাঁচাও দেশ, মানুষ কিন্তু করতালি দিয়ে, মুখরিত দিয়ে স্লোগান দিচ্ছে, তারা তাদের পাশে থাকছে, হাততালি দিচ্ছে। এবং তারা যদি মনে করে যে তারা এতই জনপ্রিয়, তারা যদি মনে করে যে আওয়ামী লীগ সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন, তারা যদি মনে করে যে কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রয়োজনই বা হলো কেন? নির্বাচন, ভোট কিংবা আন্দোলন, প্রত্যেকটির মাধ্যমেই তো আওয়ামী লীগ দোর্দণ্ড প্রতাপেই ঘুরে দাঁড়াবে। এবং আজকে আমাদেরকে এটি বলতে হচ্ছে না, যারা এই দখলদার সরকারের সুবিধা গোষ্ঠী, তারা কিন্তু বলছে যে আওয়ামী লীগের সংগঠন শক্তিশালী, আওয়ামী লীগের সমর্থন অনেক বেশি, এভাবে ভোট করা যাবে না, ওভাবে ভোট করা যাবে না, এভাবে ভোট করলে আওয়ামী লীগ ফিরে আসবে। তো তারা কিন্তু নিজেরাই তারা ঘোষণা দিয়েই বলছে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, কারণ আওয়ামী লীগ শক্তিশালী। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কারণ আওয়ামী লীগ শক্তিশালী। আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতে পারবে না কারণ আওয়ামী লীগকে মানুষ ভোট দেবে। তো তার মানে মানুষ প্রত্যাখ্যান তো করেনি, মানুষের কাছে সমর্থন তো আওয়ামী লীগের রয়েছে। এবং বিশেষ করে আমি নিশ্চিতভাবে বলি যে আমাদের রাজনীতিতে তো যে কোনো রাজনৈতিক দলের ব্যর্থতা, সীমাবদ্ধতা, ত্রুটি বিচ্যুতি থাকবে, পৃথিবীর সকল রাজনৈতিক দলেরই থাকবে, কম বেশি থাকবে। সেগুলো থেকে আমরা পারফরমেন্স করার চেষ্টা করবো, শতভাগ বেটার পারফরমেন্স দেওয়া সবসময় একটা রাজনৈতিক দলের পক্ষে সবসময়
সবচেয়ে ভালো সিদ্ধান্তটি নেওয়া, এটি তো সম্ভব নয়, সরকারের পক্ষেও সম্ভব নয়। কিন্তু আমরা বিশ্বাস করি যে আমাদের যে অর্জন রয়েছে, আওয়ামী লীগ সরকারের যে অর্জন রয়েছে, মানুষের সঙ্গে যে ধরনের সম্পৃক্ততা রয়েছে, সাধারণ মানুষের জীবনযাপনে যে ধরনের পরিবর্তন আওয়ামী লীগ সরকার নিয়ে আসতে পেরেছে, আওয়ামী লীগ সরকারই সাধারণ মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। এবং এটি তারা জানে বলেই কিন্তু তারা আজকে 200 টাকার তত্ত্ব দিচ্ছে যে 200 টাকা দিয়ে মানুষের ভোট কেনা যায়, 100 টাকার ভোট কিনে দেওয়া যায়, এখন ভোট দেওয়া যাবে না, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করতে হবে। তো এটি কিন্তু প্রমাণ করে যে আওয়ামী লীগই জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য রাজনৈতিক দল। আপনি সরকারের বাইরে থাকলে আপনি আসলে বিরোধী দল, এরকমও কি আমরা বলতে পারি, নাকি আপনি সরকারের একটা এক্সটেন্ডেড হ্যান্ড, যার ক্ষমতা আসলে যারা সরকারে থাকতেছে তাদের চেয়েও বেশি? মানে ব্যাপারটা কি এরকম যে সব সমস্যার সমাধান দিতে পারে হাসনাত আর সার্জিস? ব্যাপারটা কি এরকম? আমরা একটা ওয়াচডগ হিসেবে কাজ করতেছি। গভর্নমেন্টের এক্সটেন্ডেড কোনো হ্যান্ড হয় না। গভর্নমেন্টের এক্সটেন্ডেড হ্যান্ড আগে ছিল, ছাত্রলীগ ছিল। গভর্নমেন্টের এক্সটেন্ডেড এরকম না। আমরা গভর্নমেন্টের এক্সটেন্ডেড হ্যান্ড যদি হইতো, গভর্নমেন্টের এক্সটেন্ডেড যদি হ্যান্ড হইতো, বিভিন্ন জায়গায় মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হইতো। আমরা তো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন না, আপনারা কোনো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন করতেছেন, আমরা যেটা করতে দিতেছেন না। আমরা চাইতেছি মানুষ যেটা কইতে চাইতেছে, মানুষ যেটা চাইতেছে, মানুষ যেমন বাংলাদেশ চাইতেছে, আমরা আমাদের জায়গা থেকে ওয়াচডগ হিসেবে একটা গভর্নমেন্টকে, গভর্নমেন্ট যেন প্রপার ফাংশন করতে পারে, গভর্নমেন্ট যেন আমাদের ডিরেল না হইতে পারে, গভর্নমেন্ট যেন সংস্কার করে একদম বছরের পর বছর, মানে একটা ওই যে হাসিনা যেটা করছে থাইকা না যেতে পারে। গভর্নমেন্ট যেন আবার, মানে ব্যাপারটা এমন না যে এই যে আওয়ামী ফেসিবাদ, এটা তো এমন না যে এটা চ্যাপ্টার যে কেউ হচ্ছে ফেসিবাদ হইতে পারে। ওকে, এটা যেন আর কেউ না হইতে পারে। মানুষের আশা আকাঙ্ক্ষা, আচ্ছা আপনি মানে এই কাজটা খুবই আপনি চমৎকার বলছেন জনাব আব্দুল্লাহ। এইটা আপনি বলেন তো, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি নামে আপনার দুইটা সংগঠনে কিন্তু সক্রিয়, দুইটারই অফিস আছে। এর বাইরে আমরা শুনছি যে আপনারা নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছেন। আপনি আবার একটু পরে গিয়ে বলবেন যে অ্যাজাম্পশন, ফ্যাক্ট এগুলি আমাদের শিখাবেন, আমি শিখবো, এগুলি অসুবিধা নাই। কিন্তু এই যে জেলা বিভাগে মত বিনিময়, আপনার কাছ থেকে আমরা শিখছি। আচ্ছা, জেলা বিভাগে মত বিনিময়, ওকে ফাইন, জেলা বিভাগে মত বিনিময়, মিছিল, সভা, মার্চ, নানা কিছু আয়োজন করতেছেন আপনারা। খুব জনপ্রিয় প্রশ্ন এটা, এগুলির ব্যয় আসলে কিভাবে আপনারা নির্বাহ করতেছেন? আপনাদের আর্থিক জোগাড় কিভাবে হইতেছে? হ্যাঁ, প্রশ্ন উঠতেছে এরকম যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটা রাজনৈতিক দল গঠনের প্রবেশ চেষ্টা চালাচ্ছে। ভাই আটকাই গেছে, একটু পিছন থেকে বলতে হবে, কারণ না সহজ। আপনাদের দুইটা জিনিস, একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, একটা জাতীয় নাগরিক কমিটি। হ্যাঁ, এই দুইটাই আপনারা সক্রিয়, দুইটারই অফিস আছে, কিন্তু আপনারা জেলা বিভাগ এদিকে যাইতেছেন, বিভিন্ন ধরনের সভা করতেছেন, এগুলির টাকা আসতেছে কোত্থেকে? মানে এই প্রশ্নে কেউ কেউ কইতেছে যে আপনাদেরকে ডিজিএফআই, এনএসআই, সরকার এরকম টাকা দিচ্ছে, আপনাদের দিয়ে একটা দর করতেছে। বলেন এবার। আচ্ছা খালেদ ভাই, আমি একটা কথা বলি। যেমন আমি ব্যক্তিগতভাবে লাস্ট 15 দিন ধরে একটা প্রাডু চড়তেছি। প্রাডু গাড়িটার দাম হচ্ছে 1,80,00,000 টাকা। প্রাডু চড়তেছি, হয়তো আগামী সপ্তাহ থেকে ওডি চড়বো। ওডি যেমন আমার অ্যাকোয়েন্টেন্সের মধ্যে প্রাডু আছে, ওডি আছে, তারপর হচ্ছে বিএমডব্লিউ আছে, তারপর হচ্ছে মার্সিডিজ আছে, করোলা এক্স থেকে শুরু করে আলফ্রাডো পর্যন্ত আছে, রাইট? এখন আপনার কি মনে হয় না যে হাসনাত আব্দুল্লাহ একটা আন্দোলন করেছে? তখন খালেদ ভাই আপনার গাড়িটা কি, মানে আপনি কি মডেলের গাড়ি এখন ব্যবহার করেন? এখন নিউ ইয়র্কে গাড়ি নাই, মানে নিউ ইয়র্কে গাড়ি নাই, মানে গাড়ি তো ছিল, কি গাড়ি আছে আপনি? আমার জার্মানিতে ভক্সওয়াগন ছিল, ওরা ফক্সওয়াগন। আচ্ছা, ভক্সওয়াগন বা ফক্সওয়াগন হোয়াটএভার। আপনার কি মনে হয় না বাংলাদেশে এরকম হাসনাত আব্দুল্লাহ অন্তত 100টা খালেদ ভাই আছে যে তাকে গাড়ি দিতে পারে? হ্যাঁ, না এইগুলি নিয়ে কিন্তু আমার কোনো আপত্তি নাই, কিন্তু আসতেছি ভাই। ঠিক একইভাবে এই 100টা খালেদ মহিউদ্দিন ভাই বাংলাদেশে এরকম ফক্সওয়াগনের মালিক যেমন আছে, তারাই চায়, এই শুভাকাঙ্ক্ষীরাই চায় যে তাদের একটা প্রোগ্রাম হবে। ভাই আমরা একটা প্রোগ্রাম আয়োজন করতেছি, আপনারা আসেন, সেখানে মানুষের সাথে আপনারা কথা বলেন। মানুষের আপনাদের প্রতি অনেক ধরনের হচ্ছে নেতিবাচক ধারণা রয়েছে, তাদের অনেক জিজ্ঞাসা রয়েছে, তারা অনেক কিছু জানতে চায়, অনেক কিছু বলতে চায়। আমরা সেই জিনিসটা তাদের আয়োজনে গিয়েছি। 100 খালেদ মহিউদ্দিন সেই কাজগুলা করে। 100 খালেদ মহিউদ্দিন বাংলাদেশে, 100-1000 খালেদ মহিউদ্দিন আছে। না, আমার 50 লক্ষ খালেদ মহিউদ্দিন আছে, অসুবিধা নাই। কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে আপনি প্রাডো চড়তেন, এখন প্রাডো চড়তেছেন, ওডি চড়তেছেন, মার্সিডিজ চড়বেন, বিএমডব্লিউ চড়বেন, সেগুলো ঠিক আছে, কিন্তু আপনার সাথে কি এদেরই বেশি বন্ধুত্ব হইতেছে রিক্সাওয়ালা বা টয়োটাওয়ালাদের চেয়ে? আমার রিক্সাওয়ালাদের সাথে সম্পর্ক আছে, আমার মানে প্রাডো, ওডি, মার্সিডিজ, বিএমডব্লিউ যাদের আছে তারা কি হাসনাত আব্দুল্লাহর কাছে বেশি কাছে যেতে পারতেছে যে আমার কথাটা আপনি বেশি শোনেন?
আমি এই যে প্রাডুটা নিয়ে হচ্ছে রিকশাওয়ালাদের কাছে যাচ্ছি, প্রান্তিক জনপদের কাছে যাচ্ছি, মানে প্রাডুটা নিয়ে যাইতেছি, প্রাডোটা নিয়ে যাইতেছি। এই প্রাডোটা কি আপনি একটা স্টেটমেন্ট হিসেবে ব্যবহার করতেছেন যে দেখো আমার কাছে একটা প্রাডো আছে, কারণ আপনি ইচ্ছা করলে একটা টয়টাওয়ালারও নিয়ে যেতে পারতেন, তাই না? আমার এটা বুঝাইতে চাইতেছি যে আই হ্যাভ অ্যাক্সেস টু এভরিথিং। আমার হচ্ছে ইউ হ্যাভ অ্যাক্সেস টু এভরিথিং রিয়েলি। করোলা এক্স থেকে শুরু করে যেমন মিডিয়া একটা অ্যাসাসিনেশন কি হইতেছে, যেমন আমি গতকাল একটা হচ্ছে আপনাকে ক্যারেক্টার অ্যাসাসিনেশন কিভাবে হয় খালেদ ভাই দেখেন, আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিই। গত পরশুদিন একটা নিউজ হইছে এবং প্রথিতযশা বিভিন্ন মিডিয়া নিউজ করছে, হাসনাত এবং সার্জিসের বাসায় 200 কোটি টাকা এবং 100 কোটি টাকা পাওয়া গিয়েছে। প্রথিতযশা মিডিয়া বলতে আমি তো পড়ি নাই, কোনটা এটা মিডিয়া? কালের কণ্ঠের মধ্যে আসছে, কালের কণ্ঠ হচ্ছে অনলাইন ইয়াতে, এবং নিচে করে কালের কণ্ঠ, এবং নিচে ছোট করে লেখা আছে বিস্তারিত কমেন্টে এবং বিস্তারিত কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কের পুরাটা পড়ার পরে যে এটা হচ্ছে একটা মিথ্যা তথ্য। এই যে দেখেন, এই যে হাসনাত প্রাডু চোরে, হাসনাতে হচ্ছে একটা এক্স করোলা আছে, হাসনাত তো ভাই না খাইছিল। এই যেই খবর আবার নিচে দিয়ে মিথ্যা লেখা দেয়, এটা দিয়ে আমরা আলোচনা করে সময় নষ্ট না করি। কথা হলো যে আপনারা যে সভা সমিতি করতেছেন, আমি কোন জায়গায় প্রশ্নটা আসতে যেতেছি, আমি কোন জায়গায় প্রশ্নটা করতেছি, জনমতটা গইরা ওঠে ওইভাবেই যে হাসনাত প্রাডু চড়তেছে, কিন্তু পরের প্রাডুটা সেটার উৎসটা কি সেটা নিয়ে কিন্তু জনমতটা গইরা ওঠে না। ওকে, এই ক্লিকবেট জার্নালিজমের প্রবলেমটা হচ্ছে ভাই। দেখেন আমি আপনাকে বলি, আমার 2টা বন্ধু আছে, এর একটা প্রাডো গাড়ি আছে, এর একটা টয়োটা গাড়ি আছে, আরেকটা খালাতো বন্ধু আছে, ওর ধরেন আরো একটা ছোট গাড়ি আছে। আমি যে এর মধ্যে পিক এন্ড চুজ করে প্রাডোটা নিতেছি, এর মধ্যে আমার কোনো কামনা বাসনা আছে কিনা? আমার মধ্যে যেটা কমফোর্ট ফিল করতেছি আমি সেটা নিয়ে যেতেছি, কিছু এমন তো ওভারও তো চড়তে হয় মাঝে মাঝে। আচ্ছা, মানে যেটাতে আপনি কমফোর্ট ফিল করতেছেন, আপনি ইউ আর কমফোর্টেবল, মানে এইটাতে এইটা আমি কেন জিজ্ঞেস করছি, আমি বলি তারা কিছু এই বন্ধু আমরা আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র, আপনি কিন্তু বারবার মানে ইংরেজি সাহিত্যের কথা বলতে হয়। আপনি কি কখনো দেখছেন যে কেউ কোনো বন্ধুত্বের বিনিময়ে কিছু আশা না করে? যারা আপনার সাথে এই বন্ধুত্বটা